অফিসের কাজে এসেছিলাম রায়পুর, কিন্তু মাঝ রাস্তায় এরকম বিপত্তি হবে আমি কখনো ভাবিনি। সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় সন্ধে 7:30-8টার মধ্যে ঘরে ঢুকে যেতাম। সেই মতন কাজ শেষ করে বাসে উঠে পড়েছিলাম। বাসে ওঠার আগে একবার ফোন করে বাড়িতে জানিয়ে দিয়েছিলাম যে আমি প্রায় ঠিক সময়েই ঢুকে যাব। যে সময়কার কথা বলছি সেটা আজ থেকে প্রায় বছর 15 আগে। তখন এত মোবাইলের যোগাযোগ ছিল না, তখন টেলিফোন বুথ থেকেই ফোন করে খবর দিতে হতো। প্রায় আধা ঘন্টা বাস চলার পর বাসটা একটা জায়গায় এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করায় সে একটা কথাই শুধু বলল, ইঞ্জিনে একটু সমস্যা হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ ধৈর্য ধরুন। মিনিট 15 পরেই বাস আবার চলা শুরু করলো। ভাবলাম যাক, বাঁচা গেল। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যে রাস্তা দিয়ে বাস চলেছে রাস্তার দুপাশে ঘন জঙ্গল। এখানে জনবসতি একদম নেই বললেই চলে। অবশ্য আমি যে জায়গায় থাকি এটা পাহাড়ি অঞ্চল। এখানে আশেপাশে জঙ্গল আর পাহাড় ছাড়া আর কিছু নেই। বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি বাসটা খুব ধীর গতিতে চলছে। এইরকমভাবে চললে তো পৌঁছানো মুশকিল হয়ে যাবে। এইভাবে চলতে চলতে বাসটা হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে থমকে দাঁড়িয়ে পড়বে আমি এটা কখনো ভাবতে পারিনি। বাসের বাকি প্যাসেঞ্জাররা সবাই প্রায় নেমে গিয়েছিল। ছিলাম আমি আর একজন বয়স্ক ভদ্রলোক। ড্রাইভারের কাছে যখন শুনলাম আর বাস ছাড়ার কোনো সম্ভাবনা নেই, তখন আমি সামনের দিকে হাঁটা লাগানো শুরু করলাম। ভাবলাম আর 2 কিলোমিটার হেঁটেই চলে যাব। সেই মতন হাঁটাও শুরু করলাম, কিন্তু পেছন থেকে বাস কন্ডাক্টর আমাকে ডেকে বলল, ও দাদা, আরে ও দাদা, শুনছেন? আপনি হেঁটে কোথায় যাচ্ছেন? এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাবেন, আপনি তো হয় হাতির পায়ের তলায় চাপা পড়বেন, নালে ভাল্লুকের খাবার হয়ে যাবেন। কন্ডাক্টরের কথা শুনে পেছনের দিকে ফিরে তাকালাম। আমার দিকে তাকিয়ে আবার সে বলল, আরে আপনি তো অদ্ভুত মানুষ, এই জঙ্গলের মধ্যে দিয়ে আপনি হেঁটে যাবেন? জানেন এই জঙ্গলে কত জন্তু জানোয়ার আছে? তাহলে কি করব বলুন? আর তো কোনো উপায় নেই। কে বলেছে কোনো উপায় নেই? এই তো ডান দিকেই একটা হোটেল আছে, এই হোটেলটাতে আজকের রাতটা থেকে যান, কালকে সকালবেলায় বেরোবেন। রাতের বেলায় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা প্রাণের ঝুঁকি ছাড়া আর কিছু নয়। লোকটা আমাকে বুদ্ধিটা নেহাত মন্দ দেয়নি। সত্যিই তো, তাকিয়ে দেখলাম সামনে একটা হোটেল, টিম টিম করে আলো জ্বলছে। আগে অনেকবার এই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু কখনো লক্ষ্য করিনি এই হোটেলটা। অবশ্য বাসে আস্তে আস্তে এত ঘুটঘুটি অন্ধকারের মধ্যে কখনো লক্ষ্য করিনি যে রাস্তার ধারে একটা হোটেল আছে। চারিদিক ঘন কুয়াশার চাদরে ঘেরা, তারই মাঝখানে হোটেলের আলোটা টিমটিম করে জ্বলছে। আমি আস্তে আস্তে হেঁটে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। হোটেলটার ভেতরে ঢুকে দেখলাম রিসেপশনে একজন লোক চেয়ারে বসে ঝিমাচ্ছে। আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না। এই যে দাদা, শুনছেন? বেশ কয়েকবার ডাকার পরেও লোকটার জ্ঞান ফিরল না। সে ঘুমের জগতে তলিয়ে গেছে। এবার জোরে একটা গলা ঝাড়া দিলাম। আমার গলা ঝাড়ার শব্দে লোকটার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, কি প্রয়োজন বলুন? এত রাতে কি দরকার? এত রাতে নিশ্চয়ই এখানে গল্প শুনতে আসিনি। হোটেলে এসছি, ঘর চাই। আজকে রাত্রিরে থাকার মতন একটা ঘর চাই। যদি ঘরের ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। ও আচ্ছা, দাঁড়ান। এই হারু, এদিকে শোন। কোথায় গেল এ হতচ্ছাড়াটা? লোকটা বেশ কিছুক্ষণ ধরে চিৎকার করার পর অবশেষে একটা কঙ্কালসার চেহারার মানুষ এসে দাঁড়ালো। অবশ্য মানুষ বললে ভুল হবে, কঙ্কালসার চেহারার একটা ছোকরা। এর নামই বোধহয় হারু। বলছিলাম, আমাদের ঘর কি আর ফাঁকা আছে? একটু দেখে বলতো। না না বাবু, আমাদের এখানে আর তো কোনো ঘর নেই, সব গাড়ি বুক হয়ে গেছে। ঠিক আছে, শুনে নিলেন আমাদের এখানে ঘর পাওয়া যাবে না, সব ঘরই বুক আছে। দেখুন, আমি খুব বিপদে পড়েছি, অনেক দূর থেকে আসছি। এই যে সামনের রাস্তায় দেখুন, আমাদের বাসটা খারাপ হয়ে পড়ে যাচ্ছে। আমার বাড়ি মধুপুর, এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা, জঙ্গল পেরিয়ে যেতে হবে। এখন আপনার হোটেলে যদি আমাকে রাত্রিটা থাকার জন্য জায়গা না দেন, তাহলে আমি এখন কোথায় যাব? ওসব বলতে পারবো না বাবু, এখানে ঘর নেই, ঘর দিতে পারবো না। পাশের থেকে হারু ছেলেটা একবার বলে উঠল,
আচ্ছা ম্যানেজার বাবু, ওই ঘরটা দেওয়া যায় তো ওনাকে? ওটা তো খালি পড়ে আছে। ওই তুই চুপ কর, তুই না জেনে কথা বলবি না। তোকে বেশি কথা বলতে বারণ করেছি, তোকে কালকেই দূর করে দেবো। এইটুকু বুঝতে পারলাম যে হোটেলে ঘর ফাঁকা আছে, কিন্তু ফাঁকা থাকা সত্ত্বেও সেই ঘরটা আমাকে দেওয়া হচ্ছে না। কারণটা কি আমাকে বুঝতে হবে। আচ্ছা দেখুন, আপনি যদি একটু বেশি পয়সা নেন তাও ঠিক আছে, কিন্তু আমাকে আজকে রাতটা থাকার মতন একটা জায়গা দিন, নাহলে আমি এই অন্ধকার জঙ্গলের মধ্যে কিভাবে রাত কাটাবো। দেখুন, এত কিছু আমি তো বলতে পারবো না, আর এত কৈফিয়ত আমি আপনাকে দিতেও পারবো না। আমি বলছি ঘর নেই তো নেই, আপনি এখন আসতে পারেন। আমরা দুজনে কথা বলছি, তারই মাঝখানে হঠাৎ একটা লোক এসে হাজির হলো। লোকটার পরনে কোট প্যান্ট, আর একটু সাহেবি কায়দার লোক মনে হলো। দেশি লোক বলে তো মনেই হলো না। লোকটা এসে ম্যানেজারকে বলল, আচ্ছা, মাল রেডি আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, আপনি চলে যান ওপরে। ওপরে যাওয়ার সময় লোকটা আমার দিকে তাকিয়ে একবার ম্যানেজারকে বলল, আচ্ছা, কে ইনি? স্যার, কাস্টমার ঘরের জন্য এসছে, বলছি ঘর ফাঁকা নেই তবুও যাবে না, কি জ্বালা। লোকটি আমাকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে উপরে চলে গেল। তখনও ম্যানেজার আর আমার মধ্যে কথোপকথন চলছে। সে ঘর দেবে না, আমিও ঘর চাই। অবশেষে বাধ্য হয়ে একসময় মানবিকতার খাতিরেই লোকটি বলে ফেলল, দেখুন, নিচতলার একটা ঘর খালি আছে, ওটা আমি আপনাকে দিতে পারি, কিন্তু কোনো অসুবিধা হলে কিন্তু দায়িত্ব আমার নয়। কেন, কিছু সমস্যা আছে ওই ঘরে? হ্যাঁ, তো সমস্যা আছে। ওই ঘরে নাকি একটুখানি ভুতুড়ে ব্যাপার স্যাপার আছে। ভূতুড়ে ব্যাপার? এখনকার দিনে ভূত ফুতে আবার মানুষ বিশ্বাস করে? আমার কথা শুনে আপনার হাসি পেল। আপনি যত সহজে জিনিসটা উড়িয়ে দিচ্ছেন, ততটা হেসে উড়িয়ে দেবার মতন জিনিসটা নয়। আপনি নিজে কখনো দেখেছেন? না, মানে আমি যবে থেকে হোটেলে চাকরি করছি তবে থেকে শুনছি যে ওই ঘরটা একটু সমস্যা আছে, আর ওই ঘরটায় কেউ যেতেও চায় না। তবে আপনি যা নাছোড় বাঁধার লোক, তাতে আপনাকে ঘরটা না দিয়ে আর পাচ্ছি না। তবে হ্যাঁ, নিজের দায়িত্বে থাকবেন আর ঘরের দরজা বন্ধ করে দেবেন। বাইরে থেকে যদি কেউ ডাকে, দরজা কিন্তু খুলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনার রুম ভাড়া কত? রুম ভাড়া 550 টাকা। সে এখন আপনি না দিলেও হবে, কালকে সকালে চেক আউটের সময় দিলেও হবে। হারু আমাকে নিয়ে গিয়ে নিচতলা সেই ঘরটা খুলে দিল। ঘরটায় ঢুকে বুঝতে পারলাম বহুদিন এই ঘরে কেউ আসেনি। ঘরটার মধ্যে ঢুকে একটা ভ্যাপসা গন্ধ অনুভব করলাম। চারিদিকে মাকড়সার জাল। আমি লক্ষ্য করলাম হারু ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ঘরের ভেতরে ঢুকছে না। আমি বললাম, কি হলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো? সে মাথা নাড়লো, কারণ সে ভেতরে কিছুতেই ঢুকতে চাইছে না। যাই হোক, ও যখন ভয় পাচ্ছে তখন আর জোর জবরদস্তি করে লাভ নেই। ঠিক আছে, তুমি যাও, আমার কোনো অসুবিধা নেই। হারু আমাকে একবার ইশারা করে দরজার সামনে ডাকলো। আমার হাতে একটা জলের বোতল আর একটা চাদর দিয়ে দিল। অবশ্যই চাদরটা না দিলে আমি বিছানার ওপর কিছু একটা পেতে আমাকে শুতে হবে, কারণ যা ধুলো ময়লা হয়ে আছে। আমি বিছানার ওপর চাদরটা পেতে শুয়ে পড়লাম। প্রথম দিকে আমার কিছুতেই ঘুম আসতে চাইছিল না। ঘরটার মধ্যে একটা বিশ্রী গন্ধ। আমার ব্যাগের মধ্যে একটা রুম ফ্রেশনার ছিল, অবশ্য বাড়ির জন্যই নিয়ে যাচ্ছিলাম। রুম ফ্রেশনারটা একটু স্প্রে করে দিতে গন্ধটা একটু কমে গেল। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম ভাঙলো একটা খস খস শব্দে। কে যেন ঘরের মধ্যে হাঁটা চলা করছে। চোখ খুলে বিছানার উপর উঠে বসলাম। না, কাউকে তো দেখতে পাচ্ছি না। কিসের শব্দ হলো তাহলে? ইঁদুর বা ছুঁচো হেঁটে যাচ্ছে? না, ইঁদুর বা ছুঁচো বা বিড়ালের পায়ের শব্দ তো এরকম হবে না। আমি পরিষ্কার শুনতে পেলাম কোনো একটা মানুষ হেঁটে গেলে যেরকম শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। শব্দটা বেশ স্পষ্ট ছিল। আমি ঘুমের ঘরে থাকলেও ঘুমের থেকে জেগে গিয়েছিলাম, তারপরেও আমি শব্দটা স্পষ্ট শুনতে পেয়েছি। তাহলে কি আমাকে যে ঘটনার কথা বলা হয়েছিল সেটাই কি সত্যি? সত্যি কি এ ঘরে এমন কিছু আছে যার জন্য এই ঘরে মানুষ ঢুকতে ভয় পায়?
হারুকি এই জন্যই ঘরের বাইরে দাঁড়িয়েছিল, ঘরের ভেতরে ঢুকতে চায়নি। যদিও আমি ভূত ফুতে কখনো বিশ্বাস করি না, কিন্তু ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দিতেও পারছি না। আবার আমি শুয়ে পড়লাম। এবার শুয়ে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত মানুষের গোঙানির শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনেই আমি উঠে দেখলাম মেঝের ওপর একটা মানুষের রক্তাক্ত শরীর পড়ে আছে। কিন্তু এ কি? এ তো মানুষ নয়, এ তো একটা কঙ্কাল। এই কঙ্কালটা এখানে কোত্থেকে এলো? আমি বিপদ বুঝে দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে বেরোতে যাব, কিন্তু দরজার ছিপকিনি কিছুতেই আমি খুলতে পারছি না। কঙ্কালটা এবার মাটি থেকে সোজা হয়ে দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়িয়ে সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো। আমার অবস্থা এখন কি হচ্ছে সে আমি বলে বোঝাতে পারবো না। একটা নাস্তিক মানুষ, যে কোনোদিন ভূত প্রেতে বিশ্বাস করে না, সে আজ ভূতের কবলে পড়েছে। আমি ভাবলাম আজই বোধহয় আমার জীবনের শেষ দিন। এই কঙ্কাল বোধহয় আমাকে এখানেই শেষ করে দেবে। কিন্তু যা ভাবলাম ঘটলো তার পুরো উল্টো। কঙ্কালটা আমার সামনে হাত জোড় করে আমাকে বলছে, বাবু আমাকে বাঁচান বাবু, বহুদিন ধরে এখানে আমি আটকে পড়ে আছি বাবু। আমার গলা থেকে তখন শব্দ বেরোচ্ছে না, তবু আমি বললাম, আপনি কি চান আমার কাছে বলুন, আমাকে এখান থেকে যেতে দিন। বাবু সময় তো চলে যায়, কেউ তো আমার কথা ভাবে না। তারপর সেই কঙ্কাল আমাকে তার সমস্ত ঘটনা বলল। আমি এখানেই কাজ করতাম বাবু, এই হোটেলে আমি কেয়ারটেকারের কাজ করতাম। কিন্তু একদিন যখন দেখলাম এই হোটেলের মালিক ড্রাগ পাচারের সাথে যুক্ত, আমি তখন তার প্রতিবাদ করলাম। আমি বললাম আমি এই সমস্ত কাজ করতে পারবো না। প্রতিদিন রাত্রে ট্রাকের মধ্যে পেটি পেটি চরস, গাঁজা আর এই সমস্ত জিনিসপত্র ভরে এখানে ওখানে পাচার করা হতো। আমি পুলিশকে বলবো। এই কথা যখন বললাম তখন আমাকে মেরে এখানে পুঁতে ফেলে দিল ওই জানলার পাশে। দেখুন জানলার পাশে মাটিটা এখন উঁচু ঢিপি হয়ে আছে, ওখানে আমাকে মেরে পুঁতে রেখেছে। আপনি বাবু আমার একটু আত্মার শান্তির ব্যবস্থা করুন, ওই শয়তানগুলোকে শাস্তি দিতে হবে। কঙ্কালটার কথা শুনে সত্যিই চোখে জল চলে আসলো। সত্যিই তো কোনো অন্যায় করেনি, আর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। এবার আমার বুকে একটু সাহস আসলো। হোক না সে ভূত, কিন্তু সে তো আমার ক্ষতি করবে না, কারণ সে যখন বেঁচে ছিল তখনও কারোর ক্ষতি করতে চায়নি। আচ্ছা তুমি আমাকে প্রমাণ দিতে পারবে? আমাকে প্রমাণ দাও, আমি কালই সকালে থানায় যাব, গিয়ে এই সমস্ত শয়তানগুলোকে শাস্তি দেব। তারপরে সেই কঙ্কাল আমাকে সব কিছু ঘটনা খুলে বলল, সমস্ত প্রমাণ নথিপত্র আমাকে দেখিয়ে দিল। পরদিন সকালে পুলিশ স্টেশনে গিয়ে আমি সবকিছু প্রমাণ দিয়ে আসি। পুলিশ এসে এখন সেই হোটেল সিল করে দিয়েছে, আর হোটেলের সমস্ত কর্মচারীকে প্রায় গ্রেপ্তার করেছে।